হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল 31শে জুলাই 2025 প্রথমেই বলতে ওঠেন সিনিয়র অ্যাডভোকেট অভ্রতোষ মজুমদার মহোদয়। এবং শুনতে গেলে অবাক লাগে যে তিনি যখন প্রথমেই বলতে ওঠেন 2:20 বা 2:15 দিকে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র মহোদয় ওনাকে প্রথমেই বলেন নো রিপিটেশন প্লিজ। অর্থাৎ ওনারা জাস্টিসগণ বুঝেই গেছেন যে অভ্রতোষ বাবু যে কথাগুলোই বলেন বারবার রিপিট হয়ে যায়। উনি খুব বিনম্রভাবে ওনাকে বলা হয় যে প্লিজ নো রিপিটেশন। তারপরে উনি বলা শুরু করলেন প্যানেল প্রকাশ নিয়ে। সেই এক কথা বলতে আরম্ভ করলেন যে প্যানেল প্রকাশ হয়েছে, ডিপিএসসি অনুযায়ী প্যানেল প্রকাশ হয়েছে। কিন্তু এটা ওনার এই সওয়ালে বিচারকগণ বললেন যে আমরা এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা ইতিমধ্যে আমাদের নোট করা হয়েছে যে ডিপিএসসি ওয়াইজ এটা হয়েছে, এটা এই পয়েন্টটা বাদ দিয়ে অন্য পয়েন্টে বলুন। এরপর তিনি বললেন সেই জাস্টিস অরিজিৎ ব্যানার্জির কাছে কীভাবে তার এজলাসে মামলা ক্যান্সেল হয়েছে। অর্থাৎ যে ব্যাপারটা উনি বলেছিলেন 18 জুলাই, যে ব্যাপারটা বলেছিলেন উনি 30শে জুলাই, সেই ব্যাপারটা আবার রিপিট করতে না বলার পরেও উনি আবার সেই রিপিট করলেন যে অরিজিৎ ব্যানার্জির এজলাসে কীভাবে মামলাটা খারিজ হয়ে গেছে এবং জাস্টিস হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে কীভাবে ক্যান্সেল হয়েছে, কীভাবে রিজেক্ট হয়েছে, সেই প্রশ্নগুলো উনি আবার বলতে আরম্ভ করলেন। এক সময় মনে হচ্ছিল যে উনি একই কথাগুলো বারবার রিপিট করছেন। তারপরে উনি বললেন এবার অ্যাপটিটিউড টেস্টে উনি ফিরে এলেন। অ্যাপটিটিউড টেস্টে উনি বললেন যে সিঙ্গেল বেঞ্চের লার্নার জাজ তিনি বলছেন যে অ্যাপটিটিউড টেস্টে ব্ল্যাকবোর্ড ছিল, কি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডে কী পয়েন্ট করানো হয়েছে, মডেল কি ব্যবহার হয়েছে। কিন্তু অভ্রতোষবাবু বললেন যে অ্যাপটিটিউড টেস্ট মানে কি ব্ল্যাকবোর্ড? অ্যাপটিটিউড টেস্ট মানে শুধুই কি ব্ল্যাকবোর্ড যদি না থাকে তাহলে কি অ্যাপটিটিউড টেস্ট হয় না? এবং তারপরে উনি বলেন যে আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে মানে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র মহোদয়কে বলেন যে আমি আপনাদের সামনে এবার বলবো কাকে বলে অ্যাপটিটিউড টেস্ট। কিন্তু এই প্রশ্নে জাস্টিসগণ বলছে যে আমরা জানি, এই পয়েন্টটা অলরেডি আমরা নোট করেছি, আপনি অন্য বিষয়ে কথা বলুন। কিন্তু উনি বলেন যে না, আমি এই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে বলবো, একটু অন্যরকম বলবো। তখন তিনি 2020 সালের ক্লাসরুম ডেমনস্ট্রেশন একটা প্রশ্ন করেন, সেই প্রশ্নে আবার সওয়াল করেন এবং তিনি সেখানে পরিষ্কার করে বলেন যে যেনারা চাকরি পাননি তারা অনেকে অ্যাপটিটিউড টেস্টে বেশি পেয়েছেন, যেনারা চাকরি পেয়েছেন তেনারা কিন্তু অনেকে অ্যাপটিটিউড টেস্টে কম পেয়েছেন। তিনি একটা নাম বলেন যে তমালিকা কুণ্ডু, যিনি অ্যাপটিটিউড টেস্টে পেয়েছেন 1.25, কিন্তু রিট পিটিশনারদের পক্ষে অনেকে পেয়েছেন 1.30 বা তারও বেশি। তাহলে যদি কেউ অ্যাপটিটিউড টেস্টে বেশি না পেয়ে চাকরি পায় আর অ্যাপটিটিউড টেস্টে কম পেয়ে চাকরি পায়, তার মানে একটা নিশ্চয়ই প্রমাণ হচ্ছে নিশ্চয়ই অ্যাপটিটিউড টেস্ট হয়েছে। এরপরে উনি বললেন যে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে ডিফারেন্ট মিডিয়াম অনুযায়ী প্যানেল প্রকাশ হয়েছে। এই ব্যাপারটা সম্পূর্ণ নতুন তথ্য। বিচারকগণ ওনাকে প্রশ্ন করলেন যে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে ডিফারেন্ট মিডিয়াম অনুযায়ী? উনি বললেন হ্যাঁ। এবং এটাকে বলতে গিয়ে তিনি 8 নম্বর রুল অর্থাৎ প্রাইমারি এডুকেশনের যে রুল 8কে নিয়ে এলেন, রুল 8কে বললেন। এবার তিনি একটা উদাহরণ দিলেন। সিনিয়র আমাদের যে অভ্রতোষ মজুমদার মহোদয়, তিনি এবার একটা উদাহরণ নিয়ে এলেন যে ধরুন 100 জন প্যারা টিচার, তার মধ্যে 80 জন প্যারা টিচার সিলেক্টেড হয়েছে আর 20 জন প্যারা টিচারকে পাওয়া যায়নি, তাহলে কি ওই পদটা ফাঁকা থাকবে? তাহলে ওটা ডিফারেন্ট মিডিয়াম ডিফারেন্ট সিস্টেমে ওটাকে রিলিজ করা হবে বা পোস্ট করা হবে। অর্থাৎ যে কথাটা উনি বলতে চাইলেন যে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে ডিফারেন্ট মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম কি আদার দ্যান বেঙ্গলি মিডিয়াম, সেগুলোকে নিয়েই কিন্তু সব কিছু পোস্ট করা হয়েছে
এর মধ্যে কোনো কারচুপি নেই, শুধুমাত্র সিঙ্গেল বেঞ্চে লার্ন। তিনি মানে কোনো একটা প্রি ডিফাইন্ড মোটিভ নিয়ে বা প্রি ডিফাইন্ড মেন্টালিটি নিয়ে তিনি এই পুরো মামলাটাকে সাজিয়েছেন এবং তিনি 32,000 চাকরিকে উইদাউট এনি ইন্টারোগেশন, উইদাউট এনি ডাইরেক্ট ইনভেস্টিগেশন তিনি পুরোটা ক্যান্সেল করে দিয়েছেন, যেটা হচ্ছে একটা প্রি ডিফাইন্ড টার্মিনাল। এই কথা বলার পরে, এই পয়েন্টগুলো বলার পরে সিনিয়র অ্যাডভোকেট অভ্রতোষ বাবু বসে পড়েন এবং তারপরে বলতে ওঠেন সাগর ব্যানার্জি মহোদয়, সেই অ্যাপ্লিয়েন্টসদের পক্ষ থেকে, অ্যাফেক্টেড টিচার্স বা অ্যাফেক্টেড পার্টির পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট সাগর ব্যানার্জিও বলতে ওঠেন। তিনি বললেন যে মাই লর্ড, আমি আনট্রেন্ড টিচার্সদের পক্ষ থেকে বলছি 132 থেকে 140 জন রিট পিটিশনার্স, তার মধ্যে 20-25 জন টেট পাস করেছে, বাঘের কিন্তু টেট পাস করতে পারেননি। তা টেট পাস না করেও তারা রিট পিটিশনারে সামিল হয়েছেন, কী করে এটা সম্ভব হয় এটা আপনারা দেখুন। এবং তিনিও আবার সেই প্যানেল প্রকাশ নিয়ে বললেন। তিনি বললেন যে ডিফারেন্ট মিডিয়াম, ডিফারেন্ট ডিস্ট্রিক্টে প্যানেল প্রকাশ হয়েছে, অর্থাৎ অভ্রতোষ মজুমদার মহোদয় যে কথাগুলো বলছেন সেই কথাগুলোকে আবার তিনি রিপিট করতে আরম্ভ করলেন। তিনি বললেন যে আদার দ্যান বেঙ্গলি মিডিয়াম প্রকাশিত হয়েছিল 4 ফেব্রুয়ারি 2017 এবং বেঙ্গলি মিডিয়াম প্রকাশিত হয়েছে 8 ফেব্রুয়ারি, মাফ করবেন আমি একটু ভুল বলেছি, আদার দ্যান বেঙ্গলি মিডিয়ামটা প্রকাশিত হয়েছে 4 ফেব্রুয়ারি 2017, আই এম সরি ফর ইট, আর বেঙ্গলি মিডিয়ামটা প্রকাশিত হয়েছে 8ই ফেব্রুয়ারি 2017 তিনি বললেন। এবং তিনি আরও এর সঙ্গে জুড়ে দিলেন যে 269 জন ট্রেন্ডে চাকরি চলে গেছে এবং জাস্টিস অমৃতা সিনহার এজলাস থেকে 94 জনের চাকরি চলে গেছে, যদিও সিবিআইয়ের কোনো পার্টিকুলার চার্জশিট নেই। তখন বিচারকগণ প্রশ্ন করলেন যে কেন চার্জশিট তো আছে, তখন উনি বললেন যে ইতিপূর্বে সাবমিট হয়েছে কিন্তু ডাইরেক্ট কোনো অ্যালিগেশন নেই। এটা বলার সঙ্গে সঙ্গে অ্যাডেড পার্টির ফিরোজ সাহেব দাঁড়িয়ে পড়েন এবং ফিরোজ সাহেব বলেন যে রমেশ মালিক এবং সৌমেন নন্দীর একটি মামলাতে যেখানে থার্ড সাবমিট হয়েছে, একথা বলা মাত্রই একজন জুনিয়র অ্যাডভোকেট, মানে অ্যাপ্লিয়েন্টসদের পক্ষ থেকে জুনিয়র অ্যাডভোকেট রাতুল বিশ্বাস মহোদয় তিনি দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে বলেন যে এখানে কোনো কিছু অ্যালিগেশান নেই, কোনো কিছু, এবং প্রত্যেকটা ইন্টারভিউয়ের কাছে একটা গাইডলাইন ছিল, সেই গাইডলাইন দিয়ে ইন্টারভিউ করেছেন। যখনই প্রশ্ন করেন তখনই জাস্টিস যখন প্রশ্ন করেন যে তাহলে গাইডলাইন যদি আপনাদের ছিল, নির্দিষ্ট কীভাবে ইন্টারভিউ নেওয়া হবে, তাহলে কোথায় সেই গাইডলাইনটা জমা দেননি কেন, সেটাকে আপনারা অবশ্যই এখানে সাবমিট করুন। এই কথা পরিপ্রেক্ষিতে তখন রাতুলবাবু বলেন যে নির্দিষ্ট সময়ে সাবমিট করা হবে আপনাদের কাছে, কিন্তু এই মুহূর্তে সাবমিট করা হবে না, সেটা উনি বললেন। এবং এর এই সমস্ত পয়েন্ট বলতে বলতে অলরেডি দিন শেষ হয়ে আসে। তারপরে এই মামলাটা আবার ডেট ফিক্সড হয় 7ই অগাস্ট 2025। সেদিন অ্যাপ্লিয়েন্টসদের পক্ষ থেকে শেষ 3 জন বলবেন, একজন সাক্ষ্য সেন, একজন অনিন্দ্র লাহিড়ী এবং আরেকজন জয়দীপ মজুমদার। এই 3 জন বলার পরে অ্যাপ্লিয়েন্টসদের পক্ষ থেকে সমস্ত সবার বলা শেষ হয়ে যাবে, আর কোনো অ্যাপ্লিয়েন্টস বা অ্যাফেক্টেড পার্টির কেউ থাকবে না। তারপরেই শুরু হবে যারা বঞ্চিত চাকরিজীবী, যারা বঞ্চিত হয়েছেন তাদের পক্ষ থেকে বিকাশবাবু বলবেন এবং অ্যাডেড পার্টির হয়ে পক্ষ থেকে বলবেন ফিরদৌস হামিম সাহেব। তখন মনে করা হচ্ছে আরও কিছু প্যান্ডোরাস বক্স খুলবে এবং এনারা যেভাবে সেফগার্ড করছেন তিনারা কিন্তু আবার উল্টো পথে হাঁটবেন। তিনারা কীভাবে দুর্নীতি হয়েছে, কীভাবে দুর্নীতি ফাঁস হয়েছে, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া SMS-এর মধ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট গেছে, তারা কিন্তু এইসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে। তো ফ্রেন্ডস, এর পরবর্তী 7ই অগাস্ট 2025 মনে করা হচ্ছে যে যদি 3 জন সিনিয়র অ্যাডভোকেটের অর্থাৎ সাক্ষ্য সেন, অনিন্দ্র লাহিড়ী এবং জয়দীপ মজুমদার যদি বলা শেষ হয়ে যায়, তাহলে হয়তো ওই দিনই বিকাশবাবু বা ফিরদৌস হামিম বলতে উঠতে পারেন। তবে তার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ
তিনজন অ্যাডভোকেটের বলার পরে সময় খুব কম বেঁচে থাকবে। অর্থাৎ আমরা আশা করতে পারি যে আগামী 7ই অগস্ট 2025 অ্যাপিলেন্টদের পক্ষ থেকে শেষ শুনানি হবে এবং তার পরের ডেট থেকে এবার বঞ্চিতদের শুনানি হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।